মনোমুগ্ধকর ড্রোন শোয়ে জুলাইয়ের স্মৃতিচারণ, ঢাবিতে মধ্যরাতের মিছিলে 14 জুলাই স্মরণ। ছয় মাসে প্রতিদিন গড়ে 11 খুন, অস্থিরতা ও আইনের প্রয়োগহীনতা দায়ী বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের 35% শুল্ক ঘোষণায় অনেক প্রয়াদেশ স্থগিত, বাড়তি কর নিতে অনাগ্রহ ক্রেতার। পাঁচ মাস ধরে বন্ধ সিলেটের ফেঞ্চুগঞ্জের ইউরিয়া কারখানা, পরিচালন সীমাবদ্ধতাকে দুষছেন কর্তৃপক্ষ। যুদ্ধবন্ধে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম ট্রাম্পের, মস্কোর উপর 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন বাজারে। আপনাদের সাথে আছি তানজিম শাফিন। জুলাইয়ের গল্পগাথা আর তার পেছনের 15 বছরের গুম, খুন, রাতের ভোট কিংবা অর্থ পাচার। হঠাৎই দৃশ্যমান হলো রাতের আধার ফুঁড়ে। মনোমুগ্ধকর ড্রোন শোয়ে তুলে ধরা হলো বাংলাদেশের পুনর্জাগরণের ভিত্তি জুলাইয়ের খণ্ডচিত্র। জুলাই উইমেন্স ডে উপলক্ষে ছিল আরও নানা আয়োজন। সম্মান জানানো হলো জুলাই যোদ্ধাসহ সর্বস্তরের নারীদের। ইনি আরও জানাবেন আজহার লিমন। কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে দেখা মিলল বিএনপি নেতা ইলিয়াস আলীর। 13 বছর 2 মাস 28 দিন ধরে যার পরিবার অপেক্ষায় তিনি ফিরবেন বলে। ভেসে উঠল জামাত নেতার ছেলে ব্যারিস্টার আরমানের ছবি। 5 আগস্টের গণঅভ্যুত্থান অন্য অনেক অন্ধকারের আয়নাঘরের বন্দির মতো তাকেও সুযোগ করে দিয়েছে দু চোখ ভরে পৃথিবী দেখার। প্রিলিউড টু জুলাই নামের এই ড্রোন শোতে একে একে দেখানো হলো গেল 1.5 দশকের স্বৈরাচারের প্রতিটি জুলুমের প্লট। চরমভাবে নিপীড়িত জনতার পুঞ্জীভূত ক্ষোভ যেভাবে লাভা হয়ে ঝরেছিল অগ্নিঝরা জুলাইয়ে। শুরুর দৃশ্যপট বিডিআর হত্যাযজ্ঞ। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পরপরই সেনাবাহিনীর মেধাবী কর্মকর্তাদের নির্বিচারে হত্যার যে ঘটনা কূটনীতি এবং সার্বভৌমত্বের প্রশ্নে দুর্বল করে দিয়েছিল বাংলাদেশকে। এরপর একে একে দৃশ্যপটে গুমের শিকার মাইকেল আর সুমনও। উপস্থিত দর্শকদের নিয়ে যাওয়া হলো অপারেশন ফ্লাশ আউট নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াল সে রাতে। 2013 সালের 5 মের যে রাতে শাপলা চত্বরে জড়ো হওয়া হেফাজত কর্মীদের উপর গণহত্যা চালিয়েছিল পতিত স্বৈরাচার রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সবগুলো বিভাগকে ব্যবহার করে। দেখা গেল ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ করার অপরাধে ছাত্রলীগের হাতে শহীদ আবরার ফাহাদকে পরাধীন সময়ে পরিচালিত অর্থ পাচার লুটপাট তন্ত্রের প্রতিচ্ছবি। লাইলাতুল ইলেকশন খ্যাত রাতের ভোট, ফেসবুকে প্রতিবাদ করলে ছাত্রলীগের হুমকি, পোস্ট ডিলিট করো সমস্যা হবে, কিংবা জুলাইকে বিপ্লবী রূপ দেবার স্বৈরাচারের কটূক্তি কিংবা নির্ঘুম রাত। যত্ন করে 2000 ড্রোন যখন ঢাকার আকাশে আঁকছিল সেসব ছবি, তখন পুরো এলাকায় কেবলই হর্ষধ্বনি, যেন জুলাইয়ের অনুভবে ফিরে যাবার তীব্র আকাঙ্ক্ষা। অবশ্য গোধূলি থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রথম পর্বগুলোতেও জুলাই ছিল উজ্জীবিত। প্রামাণ্যচিত্র, গান, কবিতা, গল্প আর স্লোগানে বর্ষা বিপ্লবের ছবি আঁকা হয়েছে এখানে টানা 5 ঘন্টা ধরে। জুলাইয়ের বাদভাগা নারীদের কণ্ঠে কিছু ক্ষোভ তো ছিলই। আমার এইভাবে একটা ঠাসা মারছে, পরে আমি নিজে অজ্ঞান হয়ে গেছি। অনেক মানুষ ইয়া আশেপাশে অনেক মানুষ লুকানো আসিল, কেউ ধরে নাই। মূলত এই প্রোগ্রামটা হচ্ছে জুলাইয়ের নারীদেরকে নিয়ে। যেই মেয়ে মুরগির জবাই দেখতে পারে না, গরু ছাগল জবাই দেখতে পারে না, তাকে লুকিয়ে রাখতে হয়। ওই মেয়ের রক্ত সারা ঢাকা শহরে রয়ে গেছে। আমাদের বলা হয় 3 মিনিটে ক্যাম্পাস খালি করে দেওয়ার জন্য। তারা কোক বিস্কিট এনে ক্যাম্পাসে খায়, আমাদেরকে তাড়িয়ে দেয়। আলটিমেটলি আমাদের সবার চাওয়া একটাই যে
এই দেশে যাতে আর কোনো আবরার ফাদেরও প্রাণ যেতে না হয়, আর না আর একটা জুলাই আসার প্রয়োজন হয়। আমাদের আসলে ইতিহাসের দায় আছে আমাদের কাঁধে, আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দায় আছে আমাদের কাছে। আমি লাইভে গিয়ে সবাইকে এই কথাটা বলেছিলাম যে হচ্ছে আজকের রাত যদি 25শে মার্চ হয় তাহলে 26শে মার্চ যেন আসে। আমি ভুলে যাই কিভাবে বলে ছিদ্র করেছি মুখকে, তুমি ভুলে যাও অবসাইদের বিশ্বাসে ভরা। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এই আয়োজন সর্বস্তরের নারীদের প্রতি সম্মান। শিক্ষক, অভিভাবক যারা ছিলেন তারা বলেছেন জুলাইকে হারাতে দেয়া যাবে না। আজকে আমাদের ঋণ শিকারের পালা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের একটি অগ্রণী ভূমিকায় ছিলেন আমাদের মেয়েরা, আমাদের নারীরা। শহীদ মিনার এই সেই প্রান্তর যেখান থেকে আন্দোলনের আমরা বলবো মোড় ঘুরে গিয়েছিল। জুলাইয়ের উমেনদেরকে, নারীদেরকে সেলিব্রেট করা, কারণ তারা আমাদেরকে দিশা দেখিয়েছে, তারা আমাদেরকে মুক্তির রাস্তা দেখিয়েছে, তাদেরকে সেলিব্রেট করা। দ্যাটস ইট। 14 জুলাই মধ্যরাতে হাজারো শহীদের আত্মদান, জুলাই শহীদদের গল্প আর জনমানুষের সংগ্রামের এক ঐতিহাসিক জুলাইয়ের অনুভব নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ে জড়ো হওয়া এসব মানুষেরা। এই আয়োজনটি মূলত সরকারের পক্ষ থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার স্মারকস্বরূপ। কিন্তু এখানে যেভাবে গেল 1.5 দশকে স্বৈরাচারের নির্মমতা শিকার মানুষের কষ্টের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করা হয়েছে তা গুরুত্বপূর্ণ। এখানে আগত মানুষেরা বলছেন জুলাই এভাবে মর্যাদা পাক অনাগত বছরগুলোতেও, 100 বছর পরেও। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজহার লিমন, এখন ঢাকা। তাজফিহা উখরোজের প্রতিবেদনে। 14 জুলাই 2024 রাতের ঢাকা যখন ঘুমিয়ে, তখন রোকেয়া হলের গেট খুলে বেরিয়ে আসেন কিছু সাহসী নারী শিক্ষার্থী। তাদের পদচারণায় ভেঙে যায় নীরবতা, জেগে ওঠে প্রতিবাদ। এই মুহূর্ত থেকেই আন্দোলনের মোড় নেয় ভিন্ন দিকে, আর নারীদের কণ্ঠস্বর হয়ে ওঠে প্রতিবাদের অনন্য এক প্রতীক। 2025 সালের 14 জুলাই তারা আবার ফিরেছেন। এইবার কেবল প্রতিবাদ নয়, তারা চাইছেন রাজনৈতিক স্বীকৃতি, নেতৃত্বে অংশগ্রহণ, নীতি নির্ধারণে ভূমিকা। আজকের কর্মসূচিটার আমার কাছে মনে হয় এখানে আসা প্রত্যেকটা মেয়ের একটা দিন। মানে আমার মনে হয়েছে আমি জুলাইয়ের কন্যা। 2024 বাঙালির জীবনে একটা মানে অদ্ভুত রকমের বছর, যে বছরটায় তারা মানে শিখেছে যে আমরা নতুন করে আবার সব শুরু করতে পারি। আমরা আছি, আমরা যারা সেদিন স্লোগান দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, আমরা আছি। তো ইট ফিলস গুড। একদিক থেকে একটা বিজয়ের স্বাদ তো অবশ্যই আছে, যে একটা জাতিগতভাবে আমরা বিজয়টা অ্যাচিভ করেছি। তবে আন্দোলনের পরের ধাপে নারীদের সেই সরব ভূমিকা অনেক সময় মুছে যাওয়া বা দেবার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় আলোচনায় ভবিষ্যতের কৌশলে তারা কতটা হাজির? কথা ছিল আমরা বৈষম্যটাকে দূর করব, কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই যে নারীদের হলে ঢোকা নিয়ে সমস্যা, নারীদের হল থেকে বের হওয়া নিয়ে সমস্যা, এই জিনিসটি কিন্তু এখনো বিদ্যমান। এসব নারী শিক্ষার্থীদের প্রত্যাশা জুলাই বেঁচে থাকবে সকলের সমান অংশগ্রহণে, তৈরি হবে নতুন এক বাংলাদেশ। তাজফিহা উখরোজ, এখন ঢাকা। রক্তের দাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাত আর দেয়ালে যে ইতিহাস লেখা হয় তার আজ 1 বছর। 24-এর দিনে ছাত্রলীগের হামলার শিকার হয় কয়েকশো শিক্ষার্থী। রণক্ষেত্রে পরিণত হয় হলপাড়া, ভিসি চত্বর সহ আশপাশের এলাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসে কেউ কেউ। তবে সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ছাত্রলীগ মুক্ত করা হয়। দেখুন সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। দিক বিদিক ছোটাছুটি, রক্ত, অসহায়ত্ব আর অপমান। 15 জুলাই 2024 শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়, যা আগে প্রত্যক্ষ করেনি কখনো। সেদিন বিকেলে ভিসি চত্বরে লাল বাস নয়, যেন অপেক্ষায় ছিল জলাতঙ্ক। ছোপ ছোপ রক্তের দাগ দিয়ে ফুটপাতাল দেয়ালে লেখা হয় নয়া ইতিহাস। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না,
তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকার ট্যাগিংয়ের উত্তরে আগের রাতে ফুঁসে ওঠা বিক্ষোভে কেঁপে ওঠে স্বৈরশাসকের মসনদ। উত্তাপ ছড়ানো রাত শেষে তাই সকালটা ছিল থমথমে। দুপুরে ডাকা দুই পক্ষের কর্মসূচি ঘিরে হঠাৎই বাধে হট্টগোল। খবর আসে হলগুলোতে আটকে রাখা হয় আন্দোলনের পক্ষের শিক্ষার্থীদের। তাদের ছাড়াতে গিয়ে প্রথম উত্তেজনা ছড়ায় হলপাড়ায়। ইট পাটকেল নিক্ষেপ আর লাঠির লড়াই নৃশংসতায় রূপ নেয় তৎকালীন ছাত্রলীগের নগ্ন হামলায়। ভিসি চত্বর, মল চত্বর ও হলপাড়ায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। সেদিন জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফিরে আসেন সলিমুল্লাহ হলের রায়হান। আমার মাথায় 9টা সেলাই লেগেছে, হ্যাঁ, মাথা ইন্টারনাল ভিতরে যে ভেইন কেটে গেছে সেখানে সেলাই লেগেছে। আর মাথায় এই দিকে সেলাই করতে পারে না, এগুলো থেত লেগেছে, হ্যাঁ, জাস্ট ব্যান্ডেজ করে দিয়েছে, আলাদা আলাদা 3টা ব্যান্ডেজ ছিল। আমরা তো নারীদের প্রতি একটু সংবেদনশীলতাটা দেখাই, ছাত্রলীগে এই ন্যূনতম মানবিকতাটা সংবেদনশীলতাটা দেখাই নাই নারীদের প্রতিও। তো আমি ওদেরকে আসলে সেভ করার চেষ্টা করছিলাম, যার জন্য ওরা আমাকে আরো বেশি টার্গেট করে। বাদ যায়নি নারী শিক্ষার্থীরাও। নিজ ক্যাম্পাসে বহিরাগতদের এমন হামলা নারীর মর্যাদা ও জাগরণের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে এখনো। ছাত্রলীগের নৃশংসতা থেকে বেঁচে ফেরা সানজিদা তরুণীর চোখের নিচের ক্ষত যেন মোছার নয়। ওরা আমাদেরকে লক্ষ্য করে ইট ফিকতেছিল, একটা ইট এসে আমার মুখের উপর পড়ে, যেটা হচ্ছে আমার চোখের নিচটাতে লাগে, আমার চোখের একটা চশমার কাঁচ ভেঙে যায়, গভীর একটা ক্ষত হয়ে যায় ওই জায়গাটা থেকে। তো আমি নিজের হাত তুলে যে নিজের মুখটা প্রোটেক্ট করব ওইটুকু জায়গা ছিল না, কারণ অল্প জায়গার মধ্যে ওরা হচ্ছে আমাদেরকে আটকে রেখেছিল। আমার সামনে দুটো মেয়েকে ওরা হচ্ছে লাঠি দিয়ে মারছে এবং জিজ্ঞেস করছে, আর কোনোদিন তোর আন্দোলনে আসবে, আর কোনোদিন আসবে? মহানগরের ছাত্রলীগের গুন্ডাগুলো এনে, বহিরাগত এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটা করে এবং আমিও তার মধ্যে একজন আহত। এবং আমার তখনকার অনুভূতি ছিল যে হয়তো আজকেই আমাদের শেষ দিন। উত্তরপাড়ার হলগুলোতে ছাত্রলীগের হামলার পর প্রথম তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে এই শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। এবং এই হল গেটেই ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে 4 থেকে 5 ঘন্টা সংঘর্ষ চলে আন্দোলনকারীদের। পরবর্তীতে এই হল দখলে নেয় আন্দোলনকারীরা এবং বলা হয় এই শহীদুল্লাহ হল থেকেই প্রথম ছাত্রলীগকে বিতাড়িত করা হয়। ছাত্রলীগকে 15ই জুলাই এই হল থেকে বিতাড়িত করার পরে অন্য হলও আমাদের সাথে হইতেছে একত্রতা প্রকাশ করে এবং অন্য হলের যত ছাত্রলীগ নেতা এবং হইতেছে তাদের কর্মী আছে সব রুম ভেঙে তাদেরকে বের করে দেয়। ওনাদের সাথে যারা ছাত্রলীগ করতো, আমাদের হলের যে ভাইয়েরা ছিল, তাদের পর্যন্ত ওরা আক্রমণ করছে। তো এরপরে তো আর ওদের পাশে থাকা আমাদের কোনো প্রশ্নই আসে না। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুনরায় হামলার শিকার হয়। এমন নৃশংসতার খবর ছড়িয়ে পড়লে হলগুলোতে ওঠে নবজোয়ার। ছাত্রলীগের অনেকেই পদত্যাগ করে যোগ দেন আন্দোলনকারীদের সাথে। আমার রুমমেট তো ওই দিনেই হচ্ছে পা ভাঙছিল টিএসসিতে, ছাত্রলীগ থেকে পদত্যাগ করছিল, এই কারণে ওরা থানায় নিয়ে গেছে। জেলে ছিল প্রায় 7-8 দিন। যারে আমরা বড় ভাই হিসেবে ওই সম্মানটুকু দিলাম, সেই আমাদের আমাদের লাঠিচার্জ করছে বা আমাদের উপরে হামলা করছে। তো ট্রিটমেন্ট চলা অবস্থায় আমাদেরকে যে সকল ডাক্তাররা আমাদের চিকিৎসা দিয়েছিল তাদের উপরে কিন্তু সন্ত্রাসী ছাত্রলীগ তাদের উপরে হামলা চালায় এবং আমাদের আহত শিক্ষার্থীদের উপরেও হামলা চালায়। যুদ্ধ বিধ্বস্ত এলাকাতেও হচ্ছে হসপিটালে রোগীদের উপর হামলা করা হয় না, কিন্তু আমরা দেখলাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়েছে সেই সকল শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুনরায় হামলা করে একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। সাধারণ শিক্ষার্থী থেকে রাজনৈতিক কর্মী, নয়া বন্দোবস্তে এমন পুনরাবৃত্তি চায় না কেউই। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চলতি বছরের 6 মাসে খুন হয়েছে 1930 জন, প্রতিদিন গড়ে 11 জন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় 12,000-এর মধ্যে ধর্ষণই আছে 2,744টি। যদিও সরকার বলছে অন্য বছরের তুলনায় অপরাধ বাড়েনি, এত সহিংসতার জন্য রাজনৈতিক অস্থিরতা ও আইনের প্রয়োগ না থাকাকে দায়ী করছেন বিশ্লেষকরা। আরও জানাবেন জাহিদ হাসান। গেল 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। দোকান থেকে টেনে নিয়ে হেলমেট দিয়ে প্রথমে মাথায় আঘাত করে, পরে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনা নিয়ে দেশ জুড়ে তোলপাড়। রোববার সিলেটের কাজির বাজারের পাশের একটি চায়ের দোকানে কর্মচারী রুমন নিহত হন।
চা দিতে দেরি হওয়ায় কথা কাটাকাটি নিয়ে রুমনকে ছুরি মেরে হত্যা করা হয়। আর সোমবার ময়মনসিংহের ভালুকায় মা ও 2 সন্তানকে গলা কেটে বাসার ভেতরেই হত্যা করে রেখে যায় দুর্বৃত্তরা। ঢাকা শহরে প্রতিদিনই পাওয়া যাচ্ছে বিভিন্ন আবাসিক এলাকায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ। এছাড়া খালে, নদীতে, সড়কের পাশে মিলছে মানুষের মরদেহ। কিছু ঘটনায় কেউ কেউ গ্রেফতার হলেও বেশিরভাগ হত্যাকাণ্ড থেকে যাচ্ছে আলোচনার বাইরে। হচ্ছে না তদন্ত, নেই মামলার অগ্রগতিও। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 7 মাস ধরে প্রতিদিন গড়ে খুন হচ্ছে 11 জন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 1930 জন। জানুয়ারিতে 294, ফেব্রুয়ারিতে 300, মার্চে 316, জুনে সর্বোচ্চ 334 জন খুনের শিকার হয়েছেন। প্রতি মাসে মহামারীর আকার ধারণ করছে হত্যাকাণ্ড। দেশের সব থানায় মামলার সংখ্যা থেকে এই চিত্র ফুটে উঠেছে। সবচেয়ে বেশি খুন হচ্ছে ঢাকা মহানগরে, এরপরেই চট্টগ্রাম অঞ্চলে বেশি খুনের ঘটনা ঘটছে। এছাড়া কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ করে বিবস্ত্র করার দৃশ্য তোলপাড় হয় দেশ জুড়ে। 6 মাসে সারা দেশে 11,008টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রায় 3,000 ধর্ষণের ঘটনাও রয়েছে। দেশে হত্যাকাণ্ড কেন বাড়ছে, নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি আর রাজনৈতিক অস্থিরতায় হত্যাকাণ্ড বাড়ছে। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেইখানে পরমত সহিষ্ণুতার কোনো জায়গা নেই। একে অন্যের রাজনৈতিক আদর্শের প্রতি সহনশীল শ্রদ্ধাবোধ প্রদর্শন, এটা আমাদের কালচারে গড়ে ওঠে না। ফলে আপনি এই হত্যাকাণ্ডগুলোর অনেকগুলোর পেছনে দেখবেন যে রাজনৈতিক কারণ আছে। এই অস্থিরতা কিছুটা রোধ করা যায় যখন মানুষের আইনের শাসন থাকে, কিন্তু বাংলাদেশে তো আইনের শাসনের ঘাটতি আছে প্রচণ্ড রকমের। সেখানে ন্যায় বিচার, সুবিচার, সেটারও ঘাটতি আছে। আমরা তো একটা অন্তর্বর্তীকালীন অবস্থার মধ্যে আছি, সেটার মধ্যে এই অন্তর্বর্তী পরিস্থিতির সুযোগ নিয়ে এটার প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। সমাজে হানাহানি বেড়ে যাচ্ছে, মানুষ সহিংস হয়ে উঠছে। এত সংঘাত বাড়ছে কেন, এমন প্রশ্নের জবাবে মনোবিজ্ঞানী অধ্যাপক মেহজাবিন হক বলেন, অপরাধকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করায় মানুষ দিন দিন হিংস্র হচ্ছে। যখন তারা দেখবে যে ভালো কাজে পুরস্কৃত হচ্ছে না, বরং মন্দ কাজের প্রতি মানুষের আকর্ষণ বেশি। কেন আকর্ষণ বেশি? কারণ মন্দ কাজ করে দেখা যাচ্ছে তাকে সবাই হুজুর হুজুর করছে, তাকে ভয় পাচ্ছে, সে আরেকজনের জিনিস কেড়ে নিচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। যে কোনো অস্থির সময় দেখা যায় যে মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলো থাকে, ওগুলি বের হয়ে আসার সুযোগ পায় বেশি। মানুষের শুভ জায়গাগুলো, শুভ যে মানবিক গুণাবলীগুলো আছে, এগুলিকে বের করে আনার উপর জোর দেয়। এদিকে বিগত বছরের তুলনায় অপরাধ বেড়েছে এমন দাবির সঙ্গে একমত নয় সরকার। 2020 সাল থেকে 2025 সালের জুন পর্যন্ত পরিসংখ্যানও তুলে ধরেছে সরকার। সেখানে দেখা যায় 2020 সালের 6 মাসে খুন হয়েছে 3,539 জন, আর 2024 সালের 6 মাসে খুন হয়েছে 4,114 জন। জাহিদ হাসান, এখন, ঢাকা। রাজধানীর বর্ষা মানেই বৈচিত্র্যময় নাগরিক অনুভব। কদম ফুলের ঘ্রাণ, ভেজা ফুটপাত, প্রেম আর স্বপ্নময়তা নিয়ে যাপিত জীবনের কাব্যিক অনুভব জাগায় এ ঋতু। রোমান্টিকতা আর জীবন বাস্তবতার দুই রথে বর্ষাকে প্রেম ও সংগ্রামের এক অনুপম চিত্র। বর্ষামুখর দিনে নগরীর গলি খুপচি থেকে রাজপথের বাহারি গল্প তুলে ধরেছেন আতিক মিসবা লগ্ন, ক্যামেরায় ছিলেন জামাল খান। এ শহরে বর্ষা মানেই ডাকঘর করা চিঠিতে এক নতুন প্রেমের নিমন্ত্রণ। ভিজে ফুটপাথের স্বপ্নঘেরা এই নগরীর স্নিগ্ধ স্পর্শে বিলাসিতা সংগ্রাম সমান্তরালে হাঁটে কাকতলীয় অথচ অনিবার্য সত্য হয়ে। নাগরিক কোলাহলের শহরে বর্ষা আসে কদম ফুলের ঘ্রাণ মেখে। অবিরাম জলধারায় বাঁধভাঙ্গা উল্লাসে ফোঁটা ফোঁটা বৃষ্টি আর সোদামাটির গন্ধে মাতে নাগরিক মন। ছান্দসিক উচ্চারণে জীবনকাথাকে তুলে ধরে কবিকণ্ঠ। বৃষ্টি জানে বৃষ্টির কত কথা, আমরা কেবল হারিয়ে যাই, থাকে মনের ব্যথা। শুধু কি কবিতা, আবেগের আরতি, সুরের অনুরণন আর স্মৃতির জোয়ারে প্রেয়সীর অধরা মনকে খোঁজে সুরেলা মন। লাজুক আকাশের আবেগী কান্নায় মেঘের ঘোমটা ভিজে ওঠে, আর সেই সুরে ফিসফিসিয়ে বাঁধা পড়ে গান।
আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝরো ঝরো মুখর বাদর দিনে। শিল্পী মনের সরল স্বীকারোক্তিতেও সেই বর্ষা বন্দনা। সময়ের অবারিত স্রোতধারায় মূর্ত হয় জীবনের অর্থ। অকপটেই বর্ষা তুলিতে মননের রেখাপাতের কথা বলেন তারা। তো আমার মনে হয় যে বৃষ্টির ওই পাওয়ারটুকু আছে যে একটা মানুষকে ডাইভার্ট করে নিয়ে যায়, তার দিকে আকৃষ্ট করতে বাধ্য করে। স্পেসিফিক কারণে মানুষের বৃষ্টি পছন্দ হতে পারে, বিভিন্ন কারণেই হয়। কেউ কাউকে প্রিয়জনকে মিস করার একটা ব্যাপার থাকে মানুষের, বিরহ বিচ্ছেদ, এই ব্যাপারগুলোই বিষণ্ণতার ক্ষেত্রে প্রথমে আসে। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কেবল বৃষ্টির ধারা বর্ষা মানুষকে নতুন রূপে নতুন করে সাজায়। এ কেবল প্রকৃতির বিষয় নয়, এ মানুষের মনের ভেতরে এক অসাধারণ সৃষ্টি করে, অসাধারণ অপরূপ, অসাধারণ ধারণা, অসাধারণ বোধ তৈরি করে। নান্দনিকতার চর্চায় প্রেম বিরহ আর যাপিত জীবনে বেঁচে থাকার চালিকা শক্তি হয়ে ওঠে বর্ষা। স্বজন প্রিয়জন ও সঙ্গীর সাথে অবসাদ যাপনে বর্ষা হয়ে ওঠে সেরা আগ্রহ। গত 2-3 দিন বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু ওর অফিস থাকার কারণে আমরা একদমই বের হতে পারি নাই। তো আজকে ভাবলাম যে ছুটির দিন যেহেতু আমরা বৃষ্টিতে ভিজবো, এজন্যই বের হওয়া। গ্রীষ্মের এই প্রচণ্ড তাপদাহের পরে মানুষ যখন একটা দুঃখ, ক্লান্ত, মুমূর্ষ প্রকৃতির মাঝে থেকে থেকে নিজের জীবন বিষাদ করে ফেলে, ঠিক ওই মুহূর্তে বর্ষা তার সজীবতা নিয়ে, তার সমস্ত রং নিয়ে প্রকৃতির মাঝে একটা নতুন রূপের খেলা সৃষ্টি করে। শহরের ক্যানভাসে বর্ষার আঁকিবুকিতে স্থান পায় সংগ্রামের দৃশ্যপট। বৃষ্টি থামলেই ভেজা ডানায় ক্লান্ত পাখিরা বের হয় খাবারের খোঁজে। কাদায় পা ফেলে ক্ষুধার বিরুদ্ধে শুরু হয় এক নীরব যুদ্ধ। সংগ্রামের এই গল্প শুধু পাখিতেই নয়, সামিল হয় নগরের ছিন্নমূল মানুষ থেকে দিনমজুর সবাই। রিকশার হ্যান্ডেলে জমে থাকা পানির ফোঁটায় যেন জীবনের প্রতিচ্ছবি দেখে চালক। কাদা ভাঙা রাস্তায় ক্লান্ত প্যাডেল সাক্ষ্য দেয় জীবনের সংগ্রামের। ঝড় বৃষ্টির জন্য গাড়িয়ে চালান যায় না, আজকে 1 সপ্তাহ ধরেই চলতেছে এরকম টিপ টিপ আর বৃষ্টি, একদম কাপড় চোপড় ভিজা যায় শেষ। ভাড়া ভিত্তাও কম, ভাড়া ভিত্তাও নাই বেশি। হাঁটু পানিতে আটকে যাওয়া দৃশ্য অহরহ। বেঁচে থাকার জন্যই যেন ধৈর্যের লেজ টেনে লম্বা করেই দিন যাপনে কর্মব্যস্ত নগরবাসী। ঘন মেঘে মোড়ানো মহানগরীর বর্ষা শুধু প্রেম বা কবিতাই নয়, বৃষ্টির প্রতিটি কণা কারো কাছে প্রেমের চিঠি, কারোর বা কাছে টিকে থাকার লড়াই। তবুও পার্থিব সব জরা ও ক্লান্তিকে ভুলে এই বর্ষাই এনে দেয় এক নবজীবনের উদ্যম। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। বৃষ্টি অব্যাহত থাকায় যশোরের পৌর শহরের কয়েকটি নিম্নাঞ্চল এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতাতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে শহরের শঙ্করপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন শহরে বৃষ্টির পানি জমে থাকার কারণ কি, জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা? গত 3 দিনে এই জেলায় কিন্তু 230 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখেছি যে গত কালকে 143 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার ফলে কিন্তু যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, যেখান থেকে পানি যাতায়াত করে, সেই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমরা দেখেছি জলাবদ্ধতা সৃষ্টির কারণে অনেক ঘর বাড়ির যে পানি উঠেছে, রাস্তাঘাটে পানি উঠেছে। আমি যে এলাকাটিতে রয়েছি যশোরের শঙ্করপুর এলাকায়, এখানে আমরা দেখছি যে রাস্তা রয়েছে, রাস্তায় হাঁটু পানি পর্যন্ত রয়েছে। এই শুধু এই স্থানটিতে নয়, যশোর খড়কি সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদিও পৌর কর্তৃপক্ষ বলছেন যে তারা জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কাজ করছেন, যে বিশেষ করে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো তারা ঠিক করার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষের কিন্তু অভিযোগ রয়েছে যে বর্ষা মৌসুম আসলেই তারা মনে পড়ে যে এই ড্রেনের ব্যবস্থা ঠিক করতে হবে। তবে এই যে পুরোপুরি যে জলাবদ্ধতার নিরসন সেটি হয় না। যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত রয়েছে। এই যে টিবি ক্লিনিক মোড় রয়েছে, এই সমস্ত এলাকা জলাবদ্ধতা রয়েছে। তারা বলছেন যে এই সময় জলাবদ্ধতার কারণে তাদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই অনেক অঞ্চল কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। যদিও
এই 3 দিনে একটু বেশি বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু জলাবদ্ধতা একটা স্থায়ী রূপ নিচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা, এবং এই সড়ক দিয়ে যারা চলাচল করে তারা বলছেন যে এই সড়ক দিয়ে চলাচল করতে তাদের কষ্ট হচ্ছে, এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু সড়কের যে খানাখন্দ সেটিও সৃষ্টি হচ্ছে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের ঘোষণায় অনিশ্চয়তায় পড়েছে তৈরি পোশাক শিল্প। এর মধ্যে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ স্থগিত করেছে, অনেকে আগাম বলে দিয়েছে বাড়তি শুল্কের ভার তারা নেবে না। এতে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হুমকির মুখে পড়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে কূটনৈতিক দক্ষতায় সমাধান না হলে বন্ধ হবে অনেক কারখানা, যার প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে। হাজেরা শিউলির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এককভাবে যুক্তরাষ্ট্র দেশীয় তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। বিদায়ী অর্থ বছরে দেশটিতে প্রায় $8.5 বিলিয়ন বা $878 কোটি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। যদিও 1 আগস্ট থেকে বাংলাদেশি রফতানি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের 35% শুল্ক বাড়ানোর ঘোষণায় নড়েচড়ে বসেছেন মার্কিন ক্রেতারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের দেয়া ক্রয়াদেশ আপাতত স্থগিত রাখতে বলছেন বেশ কিছু ক্রেতা প্রতিষ্ঠান। কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন বাড়তি শুল্কের বোঝা বইতে হবে রপ্তানিকারককে, যা এই শিল্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। উচ্চ শুল্ক বহাল থাকলে অর্ডার বাতিল কিংবা পোশাকের মূল্য কমিয়ে দেবে ক্রেতা, এমন শঙ্কায় ভুগছেন রপ্তানিকারকরা। এখনকার মার্কেটিংটা বায়াররা যে অর্ডারগুলো প্লেস করছে তারা একটা কন্ডিশন দিয়ে প্লেস করছিল যে ট্যারিফ ইস্যুর উপরে অনেক কিছু নির্ভর করে। তারা বলছে ঠিক আছে আমি অর্ডারটা দিচ্ছি, কিন্তু ইউএস ট্যারিফটার ডিসিশন কি হয় ওটা যদি তোমাদের ফেভারে না থাকে তখন তোমাদেরকে এটা ক্যারি করতে হবে। তখন এটা ক্যারি করার সামর্থ্য তো আসলে সেক্টরের নেই, কারণ আমরা তো আসলে অ্যাফোর্ড করতে পারবো না। যে মালগুলো আমাদের প্রোডাকশন হাউসে আছে বা যেগুলো আমরা নেক্সট মান্থে শিপমেন্ট করব বা আপকামিং যে শিপমেন্ট করব সেগুলোর উপর হয়তো বায়াররা নতুন করে চিন্তা করবে, বায়ার অর্ডার ক্যান্সেলেশন একটা ইস্যু আছে। হ্যাঁ, ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে টেরিফটা তো অ্যাকচুয়ালি জনগণের উপর পড়বে, যারা এন্ড ইউজার, যারা ক্রয় করবে তাদের উপরই তো পড়বে। এখন তাদের উপর যখন পড়বে আলটিমেটলি বাইং ক্যাপাসিটিটা অনেক কমে যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে 15 থেকে সর্বোচ্চ 32% শুল্ক দিতে হয়। নতুন ঘোষণা কার্যকর হলে গড়ে শুল্ক দাঁড়াবে 51%। ব্যবসায়ীরা বলছেন বর্ধিত শুল্ক হার বহনের সক্ষমতা নেই রফতানিকারকদের। এটি কার্যকর হলে বিপর্যয়ের মুখে পড়বে তৈরি পোশাক খাত। স্বাভাবিকভাবেই কম মূল্যের বাজারে ঝুঁকবে ক্রেতা, ফলে বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্র নির্ভর অনেক তৈরি পোশাক কারখানা। চট্টগ্রাম থেকে মার্কিন বাজারের 60% পোশাক রফতানি হওয়ায় বেশি বিপদে পড়বেন এখানকার উদ্যোক্তারা। এই যে অর্ডারগুলো রানিং আছে আমরা ভয়ে আছি সবচেয়ে বেশি। আমার বায়ার যদি কালকে বলে আমার বাড়তি ডিউটিগুলো তোমাকে পেমেন্ট করতে হবে, না হলে আমার গুডস আমি নিব না, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য পুরাটা লাইবিলিটি হয়ে ওই ফ্যাক্টরি কলাপস হয়ে যাবে। এবং এত শ্রমিক নিয়ে যদি কোনো ফ্যাক্টরি বন্ধ হয় তাহলে যাবে কোথায়? এবং এটা যদি না কমায়, আমি ফিউচারের কথা বলছি না, রানিং যারা আমরা যে রানিং অর্ডারগুলো আছে এগুলো নিয়ে সবাই কিন্তু মুখ থুবড়ে পড়বে। যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে মার্কিন বাজারে শুল্ক হারে সমতা রাখতে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। কনসিকুয়েন্স যদি এটা অক্ষুণ্ণ থাকে তাহলে বাংলাদেশের বর্তমান যে প্রায় $9 বিলিয়ন যে বিজনেস আমেরিকাতে আছে এটা 3 বিলিয়নের মধ্যে চলে আসবে। যারা আমরা আমেরিকান মার্কেটে ব্যবসা করি হুট করে আমরা কিন্তু নতুন বাজারে প্রবেশ করার কোনো অপশান নাই। বিজনেস একটা নেগোসিয়েশন, ফেলোশিপ এবং অনেক দিনের একটা বিজনেস ফ্রেন্ডলি থাকে। তবে এইটুকু বলতে চাই যে সরকার যে কোনো কিছুর বিনিময়ে লাইক অন্যান্য কান্ট্রি যেভাবে আগিয়ে আসছে সেভাবে বিনিময়ে যদি আমেরিকান সরকারের সাথে যদি একটা সুরাহা করে তাহলে আমরা মনে করছি যে আমাদের এই যে ট্যারিফটা অন্য দেশের সাথে সমতা আসবে। বিশ্ব বাজারে বর্তমানে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। তবে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক হার কম হওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।
সরবরাহ কমায় চাঁদপুরে কেজিতে 5 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। এ নিয়ে আরও জানাতে শহরের পালবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, সবজির সরবরাহ কমার কারণ কি? বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাফিন, আসলে গেল যে সপ্তাহ ছিল, আসলে চলতি সপ্তাহের প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং চাঁদপুর সহ সারা দেশে বৃষ্টিপাতের কারণে কিন্তু যে সমস্ত চাষি রয়েছেন তাদের কিন্তু সবজির যে বিস্তীর্ণ মাঠ রয়েছে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু চাঁদপুরের এই পাইকারি বাজার, আমি আছি এখন এই বাজারে কিন্তু সবজির কিন্তু যে সরবরাহ বিগত সময় ছিল তা কিন্তু কমে এসেছে এবং এর কারণে কিন্তু যারা পাইকার রয়েছেন তারা বলছেন যে মূলত সবজির সরবরাহ কম থাকার কারণে কিন্তু দাম বেড়েছে, প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে। আসলে এই পালবাজার থেকে কিন্তু চাঁদপুরের বিভিন্ন উপজেলা এবং যে শহরের অলিগলিতে যে সমস্ত খুচরা ব্যবসায়ীরা সবজি বিক্রি করে থাকেন তারা কিন্তু এখান থেকে নিয়ে যান এবং এই পাইকারি বাজারে দাম বাড়ার কারণে কিন্তু সবজির প্রভাব পড়েছে খুচরা ভোক্তা পর্যায়ে। পাইকারি বাজারে আসলে আমি দেখতে পেয়েছি প্রায় 5 থেকে 25 টাকা পর্যন্ত কিন্তু দাম বেড়েছে এবং এখানকার যে দাম তা কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আরো 20 থেকে 30 টাকা বেশি দামে কিন্তু সবজি বিক্রি করে থাকে। আজকের বাজারে যদি আমি একটু দাম সম্পর্কে যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 15 টাকা বেড়ে পটল বিক্রি করা হচ্ছে পাইকারি বাজারে 40 টাকায়। তাছাড়া রয়েছে করলা, কিন্তু দাম বেড়েছে 20 টাকা, যেখানে কিন্তু গেল সপ্তাহে করলা বিক্রি করা হতো 45 টাকা কেজিতে, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 65 টাকা এবং সবচেয়ে বেশি যেটা বেড়েছে তা কিন্তু দেখতে পেয়েছি যে টমেটোর দাম কিন্তু প্রায় 25 টাকা বেড়ে 130 টাকা কেজিতে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে কাঁচামরিচ কিন্তু দাম উঠানামা করছে। গেল 2-3 দিন আগে যেখানে 250 টাকা কাঁচামরিচ কেজি ছিল তা কিন্তু গতকালকে 120 টাকা নেমে আসলে কিন্তু আজকের বাজারে কিন্তু আবার ঠিক 240 থেকে 50 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো আসলে সবকিছু মিলিয়ে চাঁদপুরের বিস্তীর্ণ চরাঞ্চল সহ ঢাকা এবং যে সমস্ত জায়গা থেকে কিন্তু আসলে সবজি আসার কথা, সেখান থেকে সরবরাহ কিছুটা বাধাগ্রস্ত হওয়াতে কিন্তু দাম বেড়েছে বলে তারা জানিয়েছেন বিক্রেতারা এবং এই কারণে কিন্তু দাম কিছুটা বাড়তি বলে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আপনি এই ছিল অবশ্যই চাঁদপুর থেকে সবজি বাজারের সবশেষ। চাঁদপুর থেকে সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। কখনো গ্যাস সংকট, কখনো যান্ত্রিক ত্রুটি। চালু হওয়ার পর থেকে এমন নানা অজুহাতে প্রায় ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানায়। গেল প্রায় 5 মাস ধরে বন্ধ থাকায় আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে চলেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের। যদিও কারখানা সংশ্লিষ্টরা বলছেন পরিচালন সীমাবদ্ধতার কারণে বারবার এমনটা হচ্ছে। সেলিম মিয়ার ক্যামেরায় গুলজার আহমেদের প্রতিবেদন। দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা। তবে দীর্ঘদিন ধরে এখানে থমকে আছে উৎপাদন। গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে 2024 সালের মার্চ থেকে 3 দফায় কারখানা বন্ধ ছিল 125 দিন, আর চলতি বছরে 12ই মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে উৎপাদন। কারখানা বন্ধ থাকায় 1100 টন ইউরিয়া সার উৎপাদন সক্ষমতার এ কারখানায় দৈনিক গড়ে ক্ষতি হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। 3 দফা উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 500 কোটি টাকারও বেশি। সার উৎপাদন বন্ধ থাকায় ইউরিয়া ও অ্যামোনিয়া সংকট বেড়েই চলেছে। ফলে আমদানি করা সার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। উৎপাদন বন্ধের পেছনে হিমাগারের তরল অ্যামোনিয়ারও সংকটকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমরা ব্যবসায়ী বলতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা টাইম মতো মালটা না পাই, তাহলে আমরা অর্থনৈতিক দিক দিয়ে হোক সব দিক দিয়ে তো আমরা ক্ষতিগ্রস্ত। ইদানিংকালে গ্যাসের সংকটের কারণে বেশ কিছু ইউরিয়া কারখানা আমাদের বন্ধ রয়েছে। 1 টন ইউরিয়া সার বাইরে থেকে আনতে গেলে আমরা ডলার হিসাবে আনতে হয়, আর আমাদের এখান থেকে ধরেন ডিজেল প্রোডাকশন হয় তা আমাদের অনেক কম। যদিও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন উৎপাদন স্বাভাবিক না থাকার পেছনে গ্যাস সংকট, আমলাতান্ত্রিক জটিলতা আর দক্ষ জনবলের অভাব অন্যতম কারণ। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফের উৎপাদনে যাওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এটা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা আছে, ক্রয় প্রক্রিয়া আছে, শিডিউলমেন্ট আছে, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের আছে, তারপরে আপনার নো হাওয়ের অভাব আছে, দক্ষ জনবলের অভাব আছে, ভেরিয়াস রিজন। এখন কেন নাই এর জবাব তো দেওয়ার এখতিয়ারও আমার না, আর এটা আমারও বিষয় না, কারণ আমি আদার ব্যাপারে জাহাজের খবর তো আমি দিতে পারবো না। এটা আমার রাষ্ট্রীয় পলিসি, রাষ্ট্রীয় অনেক সীমাবদ্ধতা আছে।
2016 সালে যাত্রা শুরু করে ফেঞ্চুগঞ্জের আধুনিক এ কারখানাটি ব্যয় হয়েছিল প্রায় 5,500 কোটি টাকা। প্রতিদিন 1760 টন ইউরিয়া ও 1000 টন অ্যামোনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বেশিরভাগ সময়ই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি। উৎপাদনে আসার পর থেকে সিলেটের এই শাহজালাল সার কারখানাটি একের পর এক কারিগরি এবং পরিচালনাজনিত ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে সরকার যেমন একদিকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অন্যদিকে কৃষি খাতে সার সরবরাহে দেখা দিচ্ছে ঘাটতি। সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর রক্ষণাবেক্ষণের দুর্বলতাই এর প্রধান কারণ। গুলজার আহমেদ, এখন ফেঞ্চুগঞ্জ, সিলেট। এবারে দেশের বাইরের খবর। ইউক্রেনকে যুদ্ধবন্ধে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মস্কোর উপর 100% সেকেন্ডারি শুল্ক আরোপের হুঁশিয়ারি তার। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়ে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইউক্রেনে ব্যাপক পরিসরে অস্ত্র পাঠাতে যাচ্ছে বলে নিশ্চিত করেন ন্যাটোর প্রধান। ইউরোপীয় ইউনিয়নও কিয়েভের সুরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে জানান তিনি। এর আগে ট্রাম্পও কিয়েভকে প্যাট্রিয়ট সহ সর্বাধুনিক সমরাস্ত্র দেওয়ার কথা বলেন, তবে ঠিক কী পরিমাণ অস্ত্র পাবে ইউক্রেন কোনো পক্ষই এ বিষয়ে নিশ্চিত করেনি। বিদেশি শিক্ষার্থী কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় ব্যাপক হারে অর্থনৈতিক সংকটে কানাডা। প্রায় $3100 কোটি শিক্ষা খাতে বড় ধরনের ধস চলছে গণছাঁটাইও। এ অবস্থায় আবার শিক্ষার্থীদের জন্য দরজা উন্মুক্ত করার কথা ভাবছে সরকার, তবে তা নিয়ে এখনও অনিশ্চয়তার বেড়াচাল প্রকট। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। এই তো গেল বছরও উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে ছিল কানাডা। 35 থেকে 40% শিক্ষার্থী কমানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হয় ব্যাপক হারে ভিসা প্রত্যাখ্যান হচ্ছে, তাই হতাশ অধিকাংশ ছাত্রছাত্রী। এই তালিকায় বাংলাদেশি ছাড়াও আছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার পথও আপাতত নেই, তাই সংকট হয়েছে আরও প্রকট। সারা বিশ্ব থেকে বিদেশি শিক্ষার্থী কমায় নর্থ আমেরিকার শিক্ষা ব্যবস্থাতেও অর্থনৈতিক ধস নেমে এসেছে। পরিসংখ্যান বলছে 2022 সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আসে প্রায় $3100 কোটি। গোটা কানাডায় 3,60,000-এর বেশি কর্মসংস্থান ছিল কেবল এ খাতেই, বর্তমানে যা পড়তির দিকে। ইতোমধ্যে প্রায় $200 কোটি ক্ষতি হয়েছে। চাকরি চলে গেছে 5,000-এর বেশি মানুষের। অনেক কোর্স ও প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন। গত এক বছরে প্রায় 10,000 লোক চাকরি হারিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে কর্মরতরা। প্রায় 600-র মতো প্রোগ্রাম বাতিল করা হয়েছে এবং ইউনিভার্সিটি কলেজগুলো তাদের কস্ট কাটিং এবং রিস্ট্রাকচারিং প্রোগ্রামের অংশ হিসাবে এটা করছে। এদেশে শিক্ষার্থীরা বৈধভাবে কাজ করতে পারেন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাই শিক্ষার্থী নির্ভর। বাসাও নানা স্থানে খালি, যা আগে ছাত্রাবাস বা ছাত্রীনিবাস ছিল। বিশ্লেষকরা বলছেন চাকরি ও বাসস্থানের যে বিষয়টির জন্য প্রধানত কানাডা শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস করেছে, তার সমাধান না করে আবারও ছাত্রছাত্রীদের জন্য দরজা উন্মুক্ত করা ভুল সিদ্ধান্ত হবে। এখানকার এমপ্লয়ারদের সাথে সরাসরি যোগাযোগ করা, রিজিউমি ভালো প্রপার ওয়েতে তৈরি করে সাবমিট করা এবং তাদের সাথে যদি মেইল কমিউনিকেশন করা যায় তাহলে জবটা আরও সহজতর হবে পাওয়া। তবুও সরকার ইতিমধ্যে জানিয়েছে তারা শিক্ষার্থীদের ভিসা বাড়ানোর কথা ভাবছে। যে 4,37,000 স্টাডি পারমিট দেওয়া হবে সেটা প্রভিন্সগুলোর মধ্যে পপুলেশন অনুযায়ী একাডেমিক ইনস্টিটিউশনের মধ্যে ভাগ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে অন্টারিও, আটলান্টিক কয়েকটি প্রদেশ এবং ব্রিটিশ কলাম্বিয়া সবচেয়ে বেশি ঝুঁকিতে। আয় যেমন কমেছে তেমনি বেড়েছে শিক্ষা খাতে বেকারত্বও। অন্যদিকে শিক্ষার্থী বান্ধব কিছু খণ্ডকালীন চাকরিতেও দেখা দিয়েছে সংকট। একদিকে মার্কিন শুল্ক সামলাতে হিমশিম দশা, অন্যদিকে অভ্যন্তরীণ শিক্ষা খাতেও ধস। সব মিলিয়ে পরিস্থিতি বেগতিক। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শেষ করবো এখন বাজার, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। মনোমুগ্ধকর ড্রোন শোয়ে জুলাইয়ের স্মৃতিচারণ। ঢাবিতে মধ্যরাতের মিছিলে 14 জুলাই স্মরণ।
6 মাসে প্রতিদিন গড়ে 11 খুন, অস্থিরতা ও আইনের প্রয়োগহীনতা দায়ী বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের 35% শুল্ক ঘোষণায় অনেক ক্রয়াদেশ স্থগিত, বাড়তি কর নিতে অনাগ্রহ ক্রেতার। 5 মাস ধরে বন্ধ সিলেটের ফেঞ্চুগঞ্জের ইউরিয়া কারখানা, পরিচালন সীমাবদ্ধতাকে দুষছেন কর্তৃপক্ষ। এবং যুদ্ধবন্ধে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম ট্রাম্পের, মস্কোর উপর 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।